ব্যাপার। একটা হচ্ছে ওয়াজিব গুন্না, সেটা তো আমরা বলেছি ইতিপূর্বে যে ওয়াজিব গুন্না হলো মিম এবং নুন এই দুই অক্ষরের উপরে তাসদিদ। এই দুই অক্ষরের উপরে তাসদিদ থাকলে সেটা প্রাইমারিলি আপনি বলতে পারবেন যে এটা ওয়াজিব গুন্না। কিন্তু আরেকটু কনফার্ম হওয়ার জন্য আপনাকে কি করতে হবে, নুন মিমে তাসদিদ হলে তার পূর্বের অক্ষরে কি হতে পারবে না ওয়াজিব গুন্না হলে? তানবিন, আর একটা কি, সাকিন। মনে রাখবেন, সাকিন বা সুকুন যেটাকে আমরা বলি। তাহলে ওয়াজিব গুন্না হতে হলে নুন মিমে তাজদিদ এবং তার পূর্বের অক্ষরে কি হতে পারবে না? সাকিন হতে পারবে না, সুকুন সুকুন হতে হতে পারবে পারবে না। না। সুকুন বা জজম, যারা জজম বলেন, তানবিন অথবা জজম হতে পারবে না। যখনই এর পূর্বের অক্ষরে তানবিন বা জজম হবে তখন কোনোভাবেই সেটা কি হবে না? ওয়াজিব গুন্না জজম হতে পারবে, হবে না। জজম হতে পারবে না। জজম হতে পারবে না এবং তানবিন হতে পারবে না। এটা গেল ওয়াজিব গুন্না। এরপরে আমরা পড়েছিলাম মিম সাকিনের নিয়ম। মিম সাকিন মানে হলো মিম অক্ষরের উপরে সাকিন। এই মিম সাকিনের নিয়ম হলো তিনটি, তার মধ্যে প্রথম নিয়ম হলো ইকফা। মিম সাকিনের ইকফা হলো মিম সাকিনের পরে বা অক্ষর, শুধুমাত্র একটি অক্ষর, সেটা হলো কি, বা। যদি মিম সাকিনের পরে যদি বা অক্ষর আসে, বা অক্ষরের উপরে যাই থাকুক না কেন, জবর জের পেশ যাই থাকুক, তখন এই মিমকে, সাকিন যুক্ত মিমকে গুণনা করে পড়তে হবে। এটাকে বলা হয় মিম সাকিনের ইকফা। আবারও বলছি, মিম সাকিনের পরে যদি বা অক্ষর আসে তাহলে ওই মিম সাকিনকে গুণনা করে পড়তে হবে, অর্থাৎ ওই মিম সাকিনের ওইখানে এসে আপনাকে একটু স্টে করতে হবে। এটা গেল ইকফা। এরপরে আমরা পড়েছিলাম ঈদগম। মিম সাকিনের ঈদগমের অক্ষর মাত্র একটা, সেটা কি, মিম। মিম। আরেকটা জিনিস বলেছিলাম, মিম ঈদগম মানেই হলো তাসদিদ। কি বলেছিলাম? ঈদগম মানেই হলো তাসদিদ। অর্থাৎ ঈদগমের অক্ষরে অবশ্যই তাসদিদ থাকবে। যদি তাসদিদ না থাকে তাহলে আপনি কি করবেন? তাসদিদ দিয়ে পড়বেন। তো এখানে হলো মিম সাকিনের পর যদি মিম অক্ষর আসে তাহলে অবশ্যই সে মিমকে তাসদিদ দিয়ে মিলিয়ে পড়তে হবে, গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। এটাকে বলা হয় মিম সাকিনের ইদগম। এই ক্ষেত্রে প্রথম যে মিম সাকিন ছিল ওইটা কিন্তু পড়া হবে না, পরবর্তী মিমে যে তাসদিদ আছে ওইটাকেই পড়তে হবে এবং এইখানেই কিন্তু গুন্না হবে। তাহলে ইকফার অক্ষর বা ইদগমের অক্ষর হলো মিম। তাহলে বাকি থাকে কয়টি অক্ষর? 26টা। 26টি। তাহলে মিম সাকিনের পরে বাকি 26টি অক্ষরের কোনো একটা যদি আসে তাহলে ওই মিম সাকিনকে গুন্না ছাড়া পড়তে হবে, স্পষ্ট করে ইজহার করে পড়তে হবে। ইজহার মানেই হলো স্পষ্ট করা, স্পষ্ট করা মানেই হলো গুন্না ছাড়া পড়া। ক্লিয়ার? তাহলে আমরা মিম সাকিনের রিভিশন শেষ করলাম। এখন আমরা চলে যাব নুন সাকিন। নুন সাকিন মানে কি? নুন অক্ষরের উপরে সাকিন। নুন সাকিন মানে কি? নুন অক্ষরের উপরে সাকিন। এখন এখানে একটা কথা আছে, একটা হলো সাইলেন্ট সাকিন নুন, আর একটা হচ্ছে কি প্রকাশ্যে সাকিন নুন। একটা হচ্ছে সাইলেন্ট নুন সাকিন, আরেকটা কি, হ্যাঁ, প্রকাশ্যে নুন সাকিন। এটা কিন্তু দুইটা। যেমন আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমি যদি এখানে মিম নুন জের মিন বলি তাহলে এখানে নুন সাকিন আছে না? জি। সাকিন জি যুক্ত, ওস্তাদ, জি। সাকিন যুক্ত অক্ষর কি তার পূর্বে হরকত না থাকলে পড়া যায়? পড়া যায় না। এখানে জের জি। জবর পেশ ছাড়া কি সাকিন যুক্ত অক্ষর পড়তে পারবেন?
না। জি না। প্রথমে কোনো অক্ষরে কি সাকিন হয়? হয় না। হয় না। হ্যাঁ, এখন হ্যাঁ, দেখেন এখন দেখেন এখানে মিন, এটাও মিনের উচ্চারণ হলো। আবার আমি যদি মিমের পরে দুই জের দিই তাহলে এটা কি উচ্চারণ হয়? এটাও মিন। এটাও মিন। তাহলে এটাও মিন। মিন, এটাও মিন। আমার কথা কি সবাই বুঝতেছেন? জি নতুনরা আলহামদুলিল্লাহ। এটাও এটাও মিন উচ্চারণ, সাউন্ড কিন্তু একই সাউন্ড। এটাও মিন, এটাও মিন। এখন বলেন, এই তানবিনের মধ্যে কি গোপন আছে বলেন তো উচ্চারণে? নুন। নুন নুনটা কি সাকিন ও গোপন আছে। কি গোপন আছে? নুন নুন সাকিন সাকিন। গোপন আছে। এখন মনে করেন আমি লিখলাম না, আমি মনে মনে উচ্চারণ করলাম মিম দুইজের মিন। আমি মানে উচ্চারণ করলাম প্রকাশ্যে, কিন্তু আমি মনে মনে ধরে নিলাম আমি মিমের নিচে দুই জের দিয়ে পড়লাম। আপনি কি আমার মনের কথা বুঝতে পারবেন যে আমি কি দিয়ে পড়লাম? হুম, পারবেন না। তার কারণ কি? মিমের হুম, নিচে দুই জের পড়লে যে উচ্চারণ হুম, হয়, মিমের হুম। পরে নুন সাকিন হলেও একই উচ্চারণ হয়। না, আমি ক্লাস করতেছি না। আমি তো এখন ক্লাস দেখেন, করতেছি। হচ্ছে। আমরা যদি এখন মিমের উপরে পেশ দিই, যদি এখানে যদি আমরা কি করি, মিমের উপরে পেশ দিলাম। আমি ক্লাস করবো তারপরে। আচ্ছা, ব্রাশ করবে, ঠিক আছে, ক্লাস শেষ হোক। আচ্ছা, এরপরে দেখেন এখানে যদি আমি মিমের উপরে দুই পেশ দিলাম, তাহলে এই মুন আর এই মুন কোনো পার্থক্য আছে উচ্চারণে? জি না ওস্তাদ, জি ঠিক। কোনো পার্থক্য নাই। এখন দেখেন আমি যদি এবার এই পেজটাকে বাদ দিয়ে, এখানেও পেজ বাদ দিয়ে আমি যদি এভাবে লিখি, মিম নুন জবর মান, আর এইখানে যদি লিখি মিম আলিফ দুই জবর মান, তাহলে কি এখানে নুন সাকিন গোপন আছে না? জি। তার মানে আমরা এক কথায় বলতে পারি তানবিনের মধ্যে নুন সাকিন কি থাকে? গোপন গোপন থাকে। থাকে। আমরা কি এটা বলতে পারি কিনা? জি ওস্তাদ, জি পারি। তাহলে নুন সাকিন যা, পারি। তানবিনও তাই। তাহলে আমরা কি বলতে পারি? নুন সাকিন যা এই নিয়মের ক্ষেত্রে তানবিনও তাই। তাই। ক্লিয়ার? সবাই জি ওস্তাদ। বুঝেছেন? নুন সাকিন যা, জি ওস্তাদ, তানবিনও তা। তাহলে আমরা এখানে বলতে পারি নুন সাকিন অথবা তানবিনের নিয়ম। কি পড়বো আমরা এখন? নুন সাকিন অথবা তানবিনের নিয়ম। তাহলে তানবিন কাকে বলে? দুই জবর, দুই জের, দুই পেশ। তাহলে দুই জবরের মধ্যে নুন সাকিন গোপন আছে, দুই জেরের মধ্যে নুন সাকিন গোপন আছে, দুই পেশের মধ্যে নুন সাকিন গোপন আছে। গোপন। তাহলে আমরা এখন এক কথায় বলতে পারি নুন সাকিন ও তানবিনের চারটা নিয়ম। কয়টা নিয়ম? নুন সাকিন অথবা তানবিনের কয়টা নিয়ম? চারটা চারটা নিয়ম। নিয়ম। চারটা নিয়ম। চারটার মধ্যে প্রথমটা হলো ইজহার। আমরা কিন্তু একটু আগেই বলেছি, ইজহার মানে কি? স্পষ্ট করা। ইজহারে কখনো কি হয় না? গুন্না হয় না। এজহারে কখনো গুন্না হয় না। তা আমরা ওইখানে মিম সাকিনের ইজহারের অক্ষর কয়টা বলেছিলাম? 25টা। 26টি। আর এইখানে নুন সাকিনের ইজহারের অক্ষর কিন্তু 6টি। কয়টি? ছয়টি। 6টি। ছয়টি। কোন 6টি জানেন? যে 6টি অক্ষর আপনার কণ্ঠনালী থেকে উচ্চারিত হয়। একটা হলো হামজা, আরেকটা হলো হা, দুটো কিন্তু একই জায়গা থেকে উচ্চারিত হয়। আরেকটা হলো আইন, আরেকটা হলো হা, এই দুইটা কিন্তু আবার একই জায়গা থেকে উচ্চারিত হয়। এই দুইটা হলো কণ্ঠনালীর শুরু থেকে, আর আইন হা হলো কণ্ঠনালীর মধ্যভাগ থেকে। আর গইন হ, এটা হলো কণ্ঠনালীর শেষ ভাগ থেকে। তাহলে কণ্ঠনালীর 6টি অক্ষর হলো ইজহারের অক্ষর। কণ্ঠনালীর 6টি অক্ষর কি? ইজহারের অক্ষর। কি কি? হামজা, হা, আইন, হা, গইন, হ। আমরা এভাবে বলতে পারি আহা, রাহা, গ, হ। এভাবে বলতে পারি। কিভাবে বলতে পারি? আহা, রাহা, গ, খ। কয়টি অক্ষর ইজহারের?
নুন সাকিনের ইজহারের ছয়টি, কয়টি ছয়টা। অক্ষর? 6টি। 6টি। কি কি? আইন হা হামজা হা, হামজা হা আইন আইন হা, হা, হামজা, হা, খ, আইন ও গইন। গইন খা গইন খ। মাশাআল্লাহ। ডক্টর আবু সালেম বলেন। উস্তাজ কাফ এন্ড কফ এই দুটাও জি, কন্টিনিউয়ালি অক্ষর না? কোনটা? কাফ এবং কফ। না না, ওটা জিহ্বার গোড়া। ওটা জিহ্বার গোড়া থেকে। আর কাফ হচ্ছে জিহ্বার গোড়া থেকে আরেকটু বাড়িয়ে, সামনের দিকে বাড়িয়ে, ওই বরাবর উপরের তালুর থেকে, তালুর সাথে লাগিয়ে কাফ উচ্চারিত হয়। আচ্ছা, তাহলে আমরা ইজহারের অক্ষর কয়টি বললাম? 6টি। হামজা ছয়টি হা, আইন হা, গইন খ। আইন খা এখন এই অক্ষরগুলো কিন্তু নুন সাকিনের পরেও আসতে পারে, আবার কিসের পরে আসতে পারে? তানবিনের পরে। কিসের পরে? তানবিনের পরে। এখানে একটা জিনিস বলে রাখি, মিম সাকিনের সাথে কিন্তু তানবিনের সম্পর্ক নাই। কি বললাম? আমরা গত ক্লাসে যেটা পড়েছিলাম, মিম সাকিন, এটার সাথে তানবিনের কোনো সম্পর্ক নাই। কিন্তু নুন সাকিনের সাথে তানবিনের সম্পর্ক আছে, কারণ তানবিনের উচ্চারণের শেষে সাকিন যুক্ত নুনের উচ্চারণ চলে আসে। তাহলে আমরা নুন সাকিনের পরে এই 6টি অক্ষর আসলে কি করব? গুন্না ছাড়া পড়বো। কিভাবে পড়বো দেখেন। আন, আমিনু, আন, আন। আমরা কিন্তু এখানে আন বলছি, দেরি করা যাবে না এখানে। আন, আমিনু, আনহু। আমার সাথে বলেন, আন, আনহু আমিনু। আন আমিনু তাহলে আনটা কিন্তু স্পষ্ট উচ্চারণ হলো। আর অস্পষ্ট হলে কেমন হতো? আং, আং, অনেশ্বরের উচ্চারণ হতো। আর স্পষ্ট হলাম এই জন্য কিসের উচ্চারণ হলো? দন্ত নয়ের উচ্চারণ হলো। আন, আমিনু, আন আমিনু আনহু, আনহু আনহু, আনহু আনআমতা, আনআমতা আনআমতা, আনআমতা ওয়ানহাউ। ওয়ানহাউ এখানে দেখেন নুন সাকিন, তারপরে আইন। এখানে দেখেন নুন সাকিন, তারপরে হা। মিন গয়রি, মিন গাইরি মিন গয়রি। মিন গাইরি এখানে কিন্তু নুন সাকিনের পরে গইন। মিন খাউফিন। মিন খাউফিন তাহলে এই এই উদাহরণগুলো ছিল কিন্তু নুন সাকিনের পরে ইজহারের অক্ষরের। এখন আমরা চলে যাব তানবিনের পরে ইজহারের অক্ষর। কিসের পরে? তানবিনের পরে। যেমন দেখেন, আযাবুন আলিম। বুন, এখানে বুনকে 2 পেশ না? জি এখন বলেন, বুনকে যদি আমি ভাঙি, তাহলে এটা কি হবে বানান? বানুন পেশ বুন, তাই হবে না? তাহলে এখানে নুন সাকিন আছে না গোপনে? জি তাহলে এখানে আযাবুন আলিম, সবাই বলি। তাহলে এখানে তানবিনের পরে হামজা আছে। নূহান হাদাইনা। হাদাইনা এখানে দেখেন তানবিনের পরে কিন্তু হা। শাইইন আলিম। শাইইন এখানে দেখেন তানবিন, 2 জের হলো তানবিন, তারপরে কি আছে? আইন আছে। গফুরুন হালিম। এখানে তানবিনের পরে হা আছে, হা ইজহারের অক্ষর। আফু ওয়ান গফুর। এখানে দেখেন 2 জবরের পরে গইন আছে, ইজহারের অক্ষর। হাকিমিন খবির। এখানে 2 জেরের পরে খ আছে। তাহলে আমরা ইজহারের নিয়ম পড়লাম যে ইজহারের অক্ষর হলো 6টি।
নুন সাকিন অথবা তানভিনের পর যদি এই 6টি অক্ষরের কোনো একটি আসে, তাহলে ওই নুন সাকিন যুক্ত নুনকে স্পষ্ট করে পড়তে হবে, কোনো প্রকার গুণনা এখানে হবে না। তাহলে আমরা আজকে এই পর্যন্ত রাখি। তাহলে আগামী ক্লাসটা আমরা গুণনার অক্ষরগুলো পড়বো ইনশাল্লাহ। ইজহারে যেহেতু গুণনা নাই, আগামীকাল ইনশাল্লাহ আমরা পড়বো ইকফা, ওই ইকলাব, আর একটা হলো ইদগম। কারো কোনো প্রশ্ন? জি। জি, বলেন। কারো কোনো প্রশ্ন আছে? মুশাররফ হোসেন ভাই? জি না, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা ক্লাস এখন শেষ করব। তা আগামীকাল আমাদের এই তাজবিদের ক্লাসটা হবে 8:45টায় ইনশাল্লাহ। 50% ক্লাস হবে রাইট 8টায় ইনশাল্লাহ। আর আমাদের এসো আরবি শিখি 2 এর ক্লাস হবে 7:15 ইনশাল্লাহ। ওস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার আসসালাম। একটা ছোট্ট কথা ছিল। জি, বলেন। নিয়মগুলো যখন এখানে পড়ছি তখন তো আমি বুঝতে পারছি, কিন্তু অ্যাপ্লিকেশন করতে গেলে সবগুলো নিয়ম একসাথে আমার মনে হয় একটু কষ্ট হয়ে যাবে। মানে কিসের আমরা নিয়ম কি বলেন তো, একটা নিয়ম কিসের নিয়ম? পড়ে একটু তাজবিদের নিয়ম না কিসের নিয়ম? জি জি, তাজবিদের নিয়মগুলো, তাজবিদের ওই নিয়ম যেমন যদি এখন আমরা অসুবিধা হয় তাহলে আমাদের নাজেরা ক্লাসে যুক্ত হতে হবে। সকালবেলায় ফজরের পরে আমরা বাংলাদেশ টাইম 5:15টায়, সোম মঙ্গলবারে 5:15টায় হয়। আর শনি রবিবার, যেটা বাংলাদেশ শনি রবিবারে হয়, হবে 5:45টা থেকে ইনশাল্লাহ। শনি আ- রবিবারে থাকলে ইনশাল্লাহ চেষ্টা করা যাবে। জি ওস্তাদ। হ্যাঁ, আর শনি রবিবারে 5:15 থেকে তাজবিদের ক্লাস হবে, ওখানে আরেকটা শুরু হবে ইনশাল্লাহ আগামীকাল থেকে। যারা ইনশাল্লাহ, আমেরিকা থাকেন বা জাযাকুমুল্লাহ খাইর। কানাডায় থাকেন, তাদের পক্ষে এই ক্লাসগুলো করা একটু সহজ হবে, সকালের ক্লাসটা, কারণ আমাদের এখানে সকাল মানে আপনাদের ওখানে সন্ধ্যা প্রায়। জি জি জি, সকাল হলো সন্ধ্যা। জি। জি। আহ, ফুৎকারে হজম করছে, অনেক হজম করছে, অনেক সুন্দর। এই জন্য আসসালামু কথা বলে আলাইকুম। আপনার ওয়ালাইকুম সাথে কথা আসসালাম না বলা হচ্ছে রহমতুল্লাহ। এখন শাস্তি। দোয়া করে শেষ যখন যাবে করবো। চলে যাবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।